নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম কুহেলি চক্র, কলমে শ্রী কর্মকার। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। আমার আজ বেরোতে দেরি হলো। কিশোরীর জন্য অপেক্ষা করছি, কিন্তু তার কোনো পাত্তা নেই। অগত্যা আর তার অপেক্ষা করতে না পেরে একাই বেরিয়ে পড়লাম ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। অবশ্য একা যে যায়নি তা নয়, এর আগেও গেছি, তবে এখন কিশোরী সাথে থাকে, এটাই যেন অভ্যেস হয়ে গেছে। তাই আজ যখন একা হাঁটছি রাস্তা দিয়ে, তখন সত্যি মনে হচ্ছে কিশোরী যতই বাজে বকুক না কেন, তার সাথে সময়টা বেশ কেটে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি দোকানের দিকে নজর যেতেই দেখলাম সেখানে গরম তেলে ভাজা ভাসছে। যাচ্ছি যখন এই বিকেলবেলা, আজ তাহলে তেলে ভাজা নিলে মন্দ হয় না। ভাবনাটা মাথায় আসতেই সাথে সাথে দোকানে ঢুকে পড়লাম আমি। খান কত কিনে আবার রওনা দিলাম আমার গন্তব্যের দিকে। গলির মুখে এসে আবার পাসিং শো কিনে সেটাকে পকেটে পুরে এগিয়ে গেলাম। তারানাথের বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে একটা গলা ভেসে এলো, দরজা খোলাই আছে, চলে এসো হে বিভূতি। আমি অবাক হয়ে ভিতরে এলাম। দেখি কিশোরী একখানা বইয়ে মুখ গুজে বসে আছে। তবে কিছুক্ষণ আগে সেই তো আমাকে ভিতরে আসতে বলল। আর ঠাকুর মশাই নিজের তক্তপোষের উপর আধ শোয়া হয়ে পাসিং শো থেকে ধোঁয়া ছাড়ছেন। আমি আমার নিয়ে আসা জিনিসগুলো তারানাথের সামনে রেখেই বললাম, আজ এই জন্যই বুঝি সূর্য আগেই ডুবে গেছে ঠাকুর মশাই। ঠাকুর মশাই হেসে বললেন, তা যা বলেছ, কিশোরীকে একা দেখে আমি তো অবাক হয়েছি। কিন্তু ওই যে দেখছো তার হাতের বইখানা, সেইটাই হলো আসল কারণ। আমি অন্য একটি চেয়ারে আরাম করে বসে পড়লাম। কেন, কি হয়েছে ঠাকুর মশাই? তারানাথ বলল, আমি যখন এই সবে দুপুরের খাবার খেয়ে উঠেছি, তখন দেখি বাইরের দরজা কেউ খোলার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমার হাতের কাজ শেষ করে শেষে দরজাটা খুলে দিলুম। আর যাকে দেখি তাকে দেখে তো আমি অবাক। আমার সামনে দাঁড়িয়ে আছে কিশোরী। তার মুখে চোখে কোনো হতাশা বা ক্লান্তির ছাপ নেই, বরং তাকে উৎফুল্ল বলে মনে হলো। আমি একা তাকে দেখে অবাক হয়েছিলাম বটে। ভেতরে ডেকে নিয়ে এলাম। সে ভেতরে এসে ঝোলা থেকে একখানা বই বের করে আমার দিকে এগিয়ে ধরে। আমি দেখেই তাকে বললাম, কিসের বই হে কিশোরী? আগে ভেতরে চলুন, তারপর বলছি। একা কেন এখন এলাম, আর এই বইটাই বা কি? দুজনে যখন ভেতরে এলাম, তখন কিশোরী আমাকে একখানা প্রশ্ন করল। এই যে বইখানা দেখছেন, তাতে আপনার জন্য এমন এক প্রশ্ন আছে, সেটা উত্তর দিতে পারলে আমি বুঝবো আপনার সব গপ্প সত্যি। আমি এসে বললাম, আচ্ছা বলো বলো, কি প্রশ্ন আছে বলো। ঠাকুরমশাই, এটা হলো আধুনিক বিজ্ঞানের বই। এখানে আত্মার সম্পর্কে লেখা আছে। তাদের ধারণা আত্মা বলে কিছুই হয় না। রবার্ট বলেছেন যে এটা হলো নাকি আমাদের এক ওই অবচেতন মনের ভাবনা। কিন্তু সেখানে তো তবুও অনুমান করে বলেছি, সঠিক তো বলেনি। কারণ আজ পর্যন্ত কেউ সঠিকভাবে তার ব্যাখ্যা করতে পারেনি। তাই এটা বলা মুশকিল যে সঠিক কথা কি না। তবে আমিও তোমাকে একখানা বই দেখাতে পারি, যেখানে এই আত্মার সম্পর্কে বিদেশি এক লেখক বলেছে। আমরা যা শুধু অনুভব করতে পারি আর কি, চোখে না দেখলেও সেটা অনুভব করা যায়, অনেকটা ওই বাতাসের মতন। কিন্তু কিছুটা হলেও আত্মার অস্তিত্ব আছে, বুঝলে?
তোমার এই লেখক বলেছে অবচেতন মনের ভাবনা। অবচেতন হলেও সেটা আমাদের মনের ব্যাপার, যেমনটা ওই স্বপ্নের ক্ষেত্রে হয় আর কি। তুমি দেখলে কিছু আর সেটাই তোমার সাথে ঘটলো, তাহলে কি বলবে তুমি? সেটা তো কাকতালীয় নয়। এবার কিশোরী বলল, কই দেখি দেখি বইখানা দেখি ঠাকুরমশাই। এই এই সেই থেকে কিশোরী আমার দেওয়া বইখানা পড়ছে তো পড়ছি। সবটা শুনে আমি বললাম, আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তাহলে তেলে ভাজাখানা আমরাই খেতে পারি, কি বলেন ঠাকুরমশাই? তারানাথ আমার কথা বুঝতে পেরেই হাসে। কিশোরী মুখের সামনে থেকে বইখানা সরিয়ে নিয়ে বলে, যা বুঝলাম তাতে কেউ সঠিকভাবে কিছুই বলতে পারে না, তাই ওদের ত্বকের শেষ নেই। তাই বলে তো আমার তেলে ভাজা তো খাওয়ার পর আত্মা হয়ে যাবে না, কি বলেন ঠাকুরমশাই? আমরা দুজনেই ওর কথায় হাসলাম। কিশোরী বই রেখে আমাদের সাথে যোগ দিল এবার। আচ্ছা ঠাকুরমশাই, সত্যি কি আত্মার কথা কোনো বইতে কি সঠিকভাবে লিখে যেতে পারেনি কেউ? এবার তারানাথ বলল, সেটা বলা মুশকিল, কারণ আমাদের সবার ধারণার বোঝার ক্ষমতা এক নয়। তবে আমার সাধনার সময় তো অনেক অভিজ্ঞতাই হয়েছে, সেটা থেকে বলতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে কিছু জিনিসের প্রতি আমাদের একটা টান থেকে যায়। সেটা পুরো না হলে বা নিজে করতে না পারলে একটা টান থেকে যায়। তাই সেই বস্তুটিকে দেখে তখন আমাদের অবচেতন মন ভাবে যে সেখানেই আত্মার বাস আছে। এবার কিশোরী বলল, হ্যাঁ, তাহলে আপনিও কি এমন কিছু অনুভব করেছেন কখনো ঠাকুরমশাই? তারানাথ বলল, পেয়েছি, অনেকবার পেয়েছি। আমি বললাম, কিন্তু আপনি যে বলেছেন সেটা অবচেতন মনের, সেক্ষেত্রে কি আত্মা আপনাকে দিয়ে কোনো কাজ করিয়েছে? তারানাথ বলল, এর আগে যে একটা পুঁথির কথা বলেছিলাম সেটাই তাহলে বলছি শোনো। যে বই থেকে পড়ে অনেক বিষয় জানতে পেরেছি, আর সেখান থেকেই তো ওই কুণ্ডলিনী আসন আর কঙ্কাল মালিনী তন্ত্রর কথা জেনেছিলাম। তখন আমি ছিলাম রাজপুরার এলাকায়। সেখানে আমি গেছি একটি বইয়ের খোঁজ করতে। সে বইয়ের খবর পেয়েছিলাম হঠাৎই। জরুরি জিনিস কিনতে আমি গেছি এক লোকালয়ের বাজারে। সেখানে হঠাৎ লোকের মুখে শুনলাম বলা বলি করছে যে রাজপুরার এক বাড়িতে নাকি এমন বই আছে যে কোনো মানুষ বিশেষের কথা জানিয়ে দিতে পারে। মানে হলো যে বইটিতে কারো সম্পর্কে লেখা থাকে, যদি মিলে যায় তবে সত্যি পরবর্তী যা ঘটতে চলেছে সেই বই থেকেই জানা যাবে। আমি খুব অবাক হলাম, কারণ আমার কাজ সব তন্ত্র আর সাধনা নিয়ে। সেখানে এই বই আমার কি কাজে লাগবে? কৌতূহলকে আমি দমিয়ে রাখতে পারিনি। শুধু একটি বার ওই বইটিকে যদি চোখের দেখা দেখতে পারতুম তাহলে আমার কৌতূহলটা মিটে যেত। তাই লোকের কাছে ঠিকানা নিয়ে এলাম রাজপুরায়। সেখানে এক গ্রাম ঠাকুরের মন্দির আছে। গ্রাম্য দিকে এই গ্রাম ঠাকুরের পুজো করা হয়। শহরে এই পুজোর সম্পর্কে সঠিক কেউ জানেও না। এই পুজো হয় সন্ধেবেলা। মহিলা আর মেয়েরা মিলে এই পুজো সাধারণত করে, আর রাতের দিকে পুরুষেরা গ্রামের সীমানায় ঠাকুরের উদ্দেশ্যে খাবার দিয়ে আসে, যাতে তাদের গ্রাম সুরক্ষিত থাকে আর খেতে ফসল ভালো হয়। রাজপুরে যখন গেছি তখন রাস্তায় মহিলাদের দল দেখে আমি তো অবাক হয়েছি। তারা ছাতা মাথায় একখানা পুটুলি নিয়ে ঘুরছে। আমাকে দেখে খুব অবাক হয়েছে সকলে। আমি যে এই গায়ের কেউ না সেটা তারা বুঝতে পেরেছে ভালোভাবে। আমি নিজে এক বয়স্ক মহিলার কাছে গিয়ে সেই বইটির কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা মাসিমা, এখানে এমন কেউ আছেন যার কাছে একটি ওই বই আছে? সেখানে জীবনের পরবর্তী ঘটনা সম্পর্কে নাকি জানা যায়।
বলতে পারবে সেই বইটি কার কাছে আছে? এবার মহিলাটি বলে উঠল, কোথা থেকে আসছো বাবা? এই গায়ে তো আগে দেখিনি তোমায়। আগে আমি এসেছি অনেক দূর থেকে, ঘুরে ঘুরে বেড়াই, এটাই আমার কাজ। এবার মহিলাটি বলল, সেই বই যে কতজনের প্রাণ নিয়েছে বাবা। তা বাবা, এভাবে জেনে শুনে নিজেও কি প্রাণটা দেবে? কি দরকার বলো তো? আগে আমি মায়ের সেবক, সেক্ষেত্রে যদি সত্যি বইটা অভিশপ্ত হয় তবে সে বইকে আর আমি কারো প্রাণ নিতে দেব না। কিন্তু কার কাছে আছে সেটা বলুন না, এটা জানা আমার খুব জরুরি। এবার মহিলাটি বলল, ও তাহলে ওই যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছ, সেদিক দিয়ে আরো কিছুটা এগিয়ে যাও। তখন কাউকে কুহেলি চক্র বাড়ি দেখাতে বললেই তারা দেখিয়ে দেবে। যাও। ও ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা মা, আচ্ছা বলছি, আপনারা কি গ্রাম ঠাকুরের পুজোর জন্য বেরিয়েছেন? এবার মহিলাটি বলল, হ্যাঁ, কাল রাত্রে আমাদের পুজো আছে বাবা। ওই সীমানায় পুজো হয় বাবা, ভালো লাগবে, এসো কিন্তু। হ্যাঁ মাসিমা, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আমি কথা শেষ করে এগিয়ে গেলাম, মহিলাদের দলটিও এগিয়ে গেল। বাঁশঝাড় পার করে অনেকটা এগিয়ে গেছি, কিন্তু কাকে কি জিজ্ঞেস করব সেটা বুঝতে পারছি না, কারণ কাউকে তেমন খুঁজে পাচ্ছি না। আমি সোজা পায়ে হাঁটা মাটির পথ ধরে আমি হাঁটছি। শেষে একটি বাড়ি আমার নজরে এলো। উপায় না পেয়ে বাড়ির সদর দরজার বাইরে দিকে হাঁক দিলাম, কেউ আছেন? বলছি, বাড়িতে কি কেউ আছেন? ডাকাডাকি করার পর ভেতরে কারো পায়ের আওয়াজ আমি পেলাম, কিন্তু সে এই দিকেই আসছে নাকি চলে যাচ্ছে সেটাই বুঝতে পারলাম না। তবে বেড়ার গেটখানা নড়ে উঠল, তাহলে কেউ এই দিকেই আসছে। দরজা খুলে অল্প মুখ বের করতেই দেখি এক বৃদ্ধ। তাকে দেখে আমি নমস্কার করে বললাম, নমস্কার, আমি ভিনগাঁ থেকে এসেছি। এখানে কুহেলি চক্র বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু রাস্তা ঠিক চিনি না। যদি একটু দয়া করে বলে দেন আর কি ভালো হয়। বৃদ্ধ এক পলক আমার দিকে তাকিয়েছিল, তারপর অতি কষ্টে বলল, সেখানে কি নিজের পরবর্তী কথা জানতে যাচ্ছ? না, মানে ঠিক তেমন নয়, তবে বইটির প্রতি একটু আমার কৌতূহল আছে। বৃদ্ধ এবার হো হো করে হেসে ওঠে, কৌতূহল? এসব কিছুই না, কিছুই না, বুঝলে? সে টানে, মানুষকে টানে টানে। সঠিকভাবে তার টান বুঝতে পারলে জীবন ধন্য হবে, না হলে এভাবে পথ ভুলে ঘুরে ঘুরে বেড়াতে হবে, বুঝছ? ঘুরে ঘুরে বেড়াতে হবে। বৃদ্ধের হাসি শুনে আমি তখন কি বলবো আমি ঠিক বুঝে পাচ্ছি না। তবে এটা কি বলল তিনি? আগে আগে কি বলতে চাইছেন আপনি? ঠিক বুঝলাম না আমি। বইটার সম্পর্কে কিছু কি জানেন আপনি? এবার বৃদ্ধ বলল, জানি মানে অনেক কিছু জানি। কথাটা শুনে আমার মধ্যে একটা উত্তেজনা জেগে উঠল। বলছি, সত্যি দেখেছেন? আমিও সেটা একবার দেখতেই চাই, যদি একটু পথটা বাতলে দেন আর কি। এ কথায় বৃদ্ধ এবার বাইরে বেরিয়ে এলো। আমি তাকে দেখে অবাক হলাম। তার মুখের অজস্র বলিরেখা, কিন্তু শরীর দেখে মনে হলো না যে এত বয়স হয়েছে। এবার বৃদ্ধ বলল, যাবেই তো, যাবেই তো, আমি নিয়ে যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা দিয়ে আসি, দাঁড়াও দাঁড়াও। এই বলে তিনি ভেতরে চলে যান। তার কিছুক্ষণ পর বাইরে এলেন তিনি।
আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, আগে আপনি সেই বই দেখে নিজের পরবর্তী কথা কি জানতে পেরেছেন? বৃদ্ধ বলল, জেনেছি মানে আমি সব জানি, তুমিও জানবে, চলোই না, চলো। আগে কি জানলেন আপনি? এবার বৃদ্ধ বলল, বয়স ধরে রাখার উপায়। মানে? বৃদ্ধ বলল, বইখানা দেখলেই তো জানবে। ওই তো সোজা রাস্তা, ওইটাই দিয়ে যেতে হবে। চলো। এরপর তো বাড়ি, সেই বাড়ি আসলেই কোহেলি চক্র সেখানে আসে, না হলে কি আর সেখানে ওই বই থাকে বলো? আচ্ছা, ওই বইটি কার আসলে? বৃদ্ধ বলল, কারো নয়, সে একাই এসেছে, আবার একাই সবাইকে ডেকে পাঠায়, তখন নিজের কাজ নিজে করে। কে সেই বই লিখেছে আপনি কিছু জানেন? শুনেছি ওই বাড়ির মালিকের অবচেতন মনের সব ভাবনা ওই বইখানা, তাই তো সবার মনের কথা জানতে পারে। কথা বলতে বলতে দুজনে অনেকটা পথ চলে এসেছি। এরপর বাঘ ঘুরে একটি কাঠের বাড়ি নজরে এলো আমার। দোতলা কাঠের বাড়ি, দেখে মনে হলো অনেকটাই পুরনো। দুজনে ভেতরে এলাম, কিন্তু সেখানে যে কোনো প্রাণী থাকে সেটা বোঝা দায়, কেননা কাউকেই আমি দেখতে পেলাম না। বৃদ্ধ নিজে আগ দিলেন, কোথায় রে মুখ, কোথায় গেলি? দেখ লোক এসেছে, তোদের বইয়ের খোঁজ করতে এসেছে রে। বাড়ির পেছন থেকে বেরিয়ে এলো আরো একটি লোক। সে সামনে এসে নমস্কার ভঙ্গিতে হাত জড়ো করলো বটে, কিন্তু মুখে কিছু বলল না। এবার বৃদ্ধ বলল, ও হলো মুখ, কথা বলতে পারে না, তবে বাড়ির মালিক এখন সেই। আগে যে মালিক ছিল সে মারা যাওয়ার পর ওকে সব করতে হয়, তাই ওই বাড়িটাই ওর। তাহলে বইটি কি উনি দেখে রাখেন, আর আগের মালিক সেই বইটি লিখেছেন? এবার বৃদ্ধ বলল, হ্যাঁ, তাই তো আমিও জানি, তবে মুখ সে বই কিন্তু রোজ পড়ে। কিরে, ঠিক বলিনি? মুখ মাথা নাড়ে আর হাসে, ইশারায় আমাদের ভেতরে আসতে বলে। দুজনে ভেতরে যখন ঢুকেছি তখন ঘর দেখে আমি তো অবাক। ঘরের ভেতরে কিচ্ছু বলতে কিচ্ছু নেই, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কিচ্ছু না, শুধু ঘরের মাঝে কয়েকখানা চেয়ার আর একটি টেবিল পড়ে আছে। সেসব দেখেই আমার মনে প্রশ্ন জাগে, তাহলে মুখ কোথায় থাকে, সে শয় কোথায়? মুখ ইশারায় বলে, আপনারা কিছু খাবেন? এবার বৃদ্ধ বলল, না, আমার কিছু চাই না, দিলে তাকে দে, তবে তার আগে বইখানা তাকে দেখা। মুখ মাথা নেড়ে না বলে, ইশারায় বলে, আগে কিছু খাক, তারপর উপরে গিয়েই বইটা দেখতে হবে। এ কথাটুকু আমি বুঝেছি, তাই আর কিছু বললাম না। সে বেরিয়ে যেতেই আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই বাড়িতে কেউ থাকে না বুঝি? কিছুই তো আসবাব দেখছি না। এবার বৃদ্ধ বলল, থাকে, এখন কেউ নেই, ওই মুখ বাইরে রান্নাঘরে থাকে, সেই জন্যই আসবাব দরকার হয় না তার। বলছি, আপনি এত কিছু জানেন, এই বাড়ির সাথে কি সম্পর্ক আপনার? সম্পর্ক তেমন কিছু না, শুধু সম্পর্ক ওই বইয়ের সাথে। আসলে যে লিখেছে সে নিজেই বলেছে, একবার যার সম্পর্কে বলবে ওই বই, তার কথা শেষ না হওয়া পর্যন্ত মানুষটিকে এখানে আসতেই হবে। এটাই কারণ যে সে বই তাকে টানে। কিন্তু তুমি তো বই দেখোইনি, তাতেই এত উত্তেজিত, তাহলে বই দেখলে কি করবে? বৃদ্ধ আমাকে দেখে আবারও হাসতে থাকে।
এবার ব্যাপারখানা আমার কেমন যেন লাগছে। মুখ ততক্ষণে চলে এসেছে চা আর সাথে মুড়ি মাখা নিয়ে। সেটা আমার সামনে নামিয়ে রেখেই বলে, খাওয়া হলে উপরে যেতে পারি, সেও সাথে যাবে। আমি খুশি হয়ে খাওয়ার শেষ করলাম তাড়াতাড়ি। এরপর তিনজনে উপরে উঠে এলাম। উপরের ঘরে অবশ্য একখানা খাট আর একটি আলমারি দেখলাম। জানালার ধারে একটি ছোট টেবিল আর চেয়ার। মুখ ভেতরে এসে আমাকে কাছে ডাকে। আমি এগিয়ে যাই, কিন্তু বৃদ্ধ কড়া গলায় বলে ওঠে, এই এই নামুক, ওকে আমি নিয়ে এসেছি, তাই তাই আমি বইখানা ওকে দেব। এমন কথা আর ব্যবহারের কারণ আমি ঠিক বুঝলাম। বেশ অবাক হলাম বটে, তবে কিছু বললাম না। এগিয়ে গেলাম বৃদ্ধের সাথে। মুখ তখন সরে গেছে সামনে থেকে। বৃদ্ধ আলমারির দরজা খুলে একখানা বই বের করে নিয়ে আসে। আমার মুখের সামনে ধরে বলে, এই হলো বই, তবে এখন কিন্তু হাতে পাবেন না। আজ রাতে দুজনে এক ঘরে থাকবো, তখন তোমাকে এই বইখানা আমি দেব। যেহেতু আমি আগে পড়েছি, তাই তাই এটার প্রতি আমার এক টান আছে, সেটা কাটিয়ে তখন তোমাকে দেব। তার কথায় আমি আর বইয়ের সামনে এগোলাম না। যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই দেখলাম বইয়ের উপরে লেখা আছে কালচক্র। এই বইয়ের নাম কালচক্র। নামটা একদম ঠিক আছে, তাই না? এখানে এখানে সবার কাল দেখা যায় যে। যাই হোক, তুমি অনেক দূর থেকে এসেছ, একটু বিশ্রাম করো। আমি বরং বাড়ি থেকে ঘুরে আসি। রাতে তো থাকতে হবে নাকি, তার ব্যবস্থা করি। হ্যাঁ মুখ যা, রাতের খাবারের ব্যবস্থা করগে কি, যা যা যা। মুখ চুপচাপ নিচে নেমে যায়। বৃদ্ধ বইখানা আবারও আলমারিতে রেখে হেসে নেমে যান নিচে। আমি একা ঘরের মাঝে তখন দাঁড়িয়ে ঘুরে ঘুরে ঘরখানা দেখলাম। বিশেষ কিছুই নেই। জানালা দিয়ে বাড়ির অন্য দিকটা দেখা যায়, সেদিকে গাছপালায় ভর্তি। তবে বাড়িতে যে কেউ নেই এটা বিশ্বাস করা খুব মুশকিল। মুখ একা কি করে থাকে সারাটা দিন এই বাড়িতে? হয়তো সে কথা বলতে পারে না বলেই থাকতে পারে। মাথার মধ্যে নানা কথা ঘুরপাক খাচ্ছিল। এরপর কি মনে হতে আলমারির সামনে এসে আমি দাঁড়ালাম। কি যে অমোঘ টান অনুভব করছি সেটাই বুঝতে পারছি না আমি। বইটি আবারও দেখবার প্রবল ইচ্ছে হচ্ছে। অনেক চেষ্টা করেও যখন সেই ইচ্ছেকে দমন করতে পারলাম না, তখন আলমারি টেনে খুলতে যাব। বুঝলাম আলমারিটি বন্ধ, কিন্তু ও আমার সামনেই তো বৃদ্ধ সেটা না চাবি দিল। তবে কি সত্যি সে বই অলৌকিক? বৃদ্ধ তো বলল যে তিনি নিজে সে বই আমাকে দেবে, তাহলে তাকে ছাড়া এই আলমারিও কি খুলবে না? নিশ্চয়ই লোকটির সাথে কোনো সম্পর্ক আছে। আমাকে যা বলছে সব মিথ্যে। এলেই তাকে আমি ধরবো। কেন মিথ্যে কথা বললো সে আমায়? অপেক্ষা করতে করতে যখন একা একা আর ভালো লাগছিল না, তখন বিছানায় এসে বসলাম। গা এলিয়ে দিলাম তাতে। ক্লান্তি যেহেতু ছিল, তাই সময় বেশিক্ষণ লাগেনি ঘুমিয়ে পড়তে। রাতে যখন ঘুম ভেঙেছে, তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন। আমাকে ধরে কেউ যেন ধাক্কা দিচ্ছে সেটা আমি বুঝতে পারছি। এরপর যখন হুঁশ হলো, তখন চোখ মেলে দেখি বৃদ্ধ আমার সামনে দাঁড়িয়ে। আমি উঠে বসতে বৃদ্ধ বললেন, ঘুম ভালো হলো, তবে এবার রাতের খাবার খেয়ে নাও। চলো, বইটা তোমাকে দিয়ে আবার আমি বাড়ি ফিরবো। অনেক কাজ আছে আমার, কত কি গোছাতে হবে, আবার আমার শেষ কথাগুলো তো পড়তে হবে নাকি। তার কথা শুনে আমি উঠে দাঁড়ালাম। আবারও নিজের ঘরে এসে খেতে বসলাম। আমি নিচে নামবার সময় বুঝলাম রাত অনেকটাই হয়েছে। বাড়িটি পুরোটাই লণ্ঠনের আলোয় আলোকিত। রাতের খাওয়া অবশ্য আমি একাই খাচ্ছি। মুখ নাকি রাতে খায় না, আর বৃদ্ধ খেয়ে এসেছে, তাই কিছুটা কুণ্ঠা বোধ নিয়েই খেলাম। আমি ঠিক মতন খেতেও পারলাম না। মুখের সামনে যদি দুজন মানুষ খাওয়ার সময় তাকিয়ে থাকে, তবে কিভাবে খাওয়া যায় বলো তো?
তাই অল্প কিছু খেয়ে আমি উঠে পড়লাম। উপরে এবার আমি আর বৃদ্ধ উঠে এলাম। মুখ নিজের ঘরে ফিরে গেছে। নিচের দরজা এখন বন্ধ, সেটা ভেতর থেকে বন্ধ করা আছে, কেননা বৃদ্ধ আবার বাড়ি ফিরবেন বলে। ঘরে এসে আলমারিতে হাত দিয়ে বৃদ্ধ বলে ওঠে, আলমারি খুলেছিলে? খুলবে, তোমার হাতেই খুলবে, কিন্তু যতক্ষণ না আমি সেটা তোমাকে দিচ্ছি, বুঝেছ? এবার আর আমি চুপ করে থাকতে পারলাম না, বলেই বসলাম, আপনি আমার থেকে কিছু লুকোচ্ছেন, তাই না? বইটি কেন আপনাকে দিতে হবে? সেটা কি আমি নিজে নিতে পারি না? এবার বৃদ্ধ বলল, কারণ আছে, কারণ আছে। বইটির নিয়ম এটাই, তাই কেউ পারবে না নিতে, বুঝেছ? কাউকে না কাউকে দিতেই হয়। মুখ আমাকে দিয়েছিল, আজ আজ আমি তোমাকে দেব। কিন্তু কেন? সাধারণ একটা বই নিয়ে এত কিছু? এবার বৃদ্ধ বলল, এটা সাধারণ নয়, এখানে আমার পরবর্তী কথা আমি জানতে পারি। এই দেখো, এই দেখো, দেখো। এই বলেই বৃদ্ধ আলমারি খুলে বই বের করে একটা পৃষ্ঠা আমাকে দেখালো। সেখানে লেখা আছে স্পষ্ট, একটি যুবক আসবে, তাকে বই দিলে তোমার মুক্তি। লেখাটি পড়ে আমার চোখ কপালে উঠে যায়। এটা কি করে সম্ভব? কেউ তো আগে লেখেও নি, তাহলে কিভাবে? বৃদ্ধ যেন আমার মনের কথা বুঝেই বলল, ভেবে লাভ নেই, ভেবে লাভ নেই। দেখো, পরবর্তী লেখাও আছে। এবার আমার মুক্তি, এবার আমার মুক্তি। আনন্দে যেন লোকটি নেচে ওঠে। আমি অবাক হয়ে দেখছি, কি করেছেন যে আপনার মুক্তি? কি বলছেন এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার বৃদ্ধ বলল, আমার বয়স থামাবার জন্য আমি এই বইটা নিয়েছি। এখানে এমন কোনো বিষয় নেই যা লেখা নেই, সব আছে, সব সব। দেখো, আগে বইটি ধরে বলতে হয় যে তোমার যা জানার ইচ্ছে সেটা, এরপর মাঝরাতে সেটা খুলে দেখতে হয়। প্রতি মাঝরাতে একটি একটি করে সব বিষয় জানবে, তখন তুমি জেনে যাবে সবটা। শেষ কথা এটাই বলেছে যে তোমাকে এই বই দিতে হবে, তাহলেই আমার ছুটি। এই বলেই বৃদ্ধ বইখানা আমার হাতে দিয়ে আনন্দে নিচে নেমে যায়। তার দৌড়ে বেরিয়ে যাওয়ার আওয়াজ আমি পেলাম। বই হাতে অবাক হয়ে আমি দাঁড়িয়ে আছি। কি করব আমি বুঝতে পারছি না। এবার বই উল্টে পাল্টে দেখি, তাতে একটিও বর্ণ লেখা নেই। এবারের এই ধাক্কাটা আমি সত্যি নিতে পারছিলাম না। ভয়ে বইটি ছুঁড়ে ফেলে দিই, সেটা নিচে পড়ে যায়। পুরো বাড়িটি যেন এখন ফাঁকা লাগছে, কেউ কোথাও নেই। আমি একা সেই ঘরে। অবাক হলাম এমন পরিস্থিতি দেখে। অনেক ভেবে আবারও বইটি তুলে নিয়ে লোকটির কথা মতন আমার নিজের মনের ইচ্ছেটা বললাম, আমি পরবর্তী কোন সাধনা করলে সফলতা পাবো সেটা জানলে আমি খুব উপকৃত হব। এই বলেই খুব ধীরে বইয়ের পৃষ্ঠাটা উল্টোতে লাগলাম। দেখি একটি জায়গায় কঙ্কাল মালিনী তন্ত্র আর কুণ্ডলিনী আসনের কথা লেখা আছে। এর পর পৃষ্ঠা জুড়ে শুধু লেখা আছে কি কি করতে হবে। রাত জেগে আমি সব পড়লাম, যা যা লেখা। তবে সেখানে আসনের কাজ ছাড়া বাকি অন্য কিছু লেখা নেই। একদম শেষ পৃষ্ঠার লেখা পড়ে আমি অবাক হলাম। সেখানে লেখা আছে, তুমি এর আগে কোনো সাধনায় সফল হওনি, এবার হবে, তাও আমার জন্য। তবে আমি যা যা বলবো সেটা তোমাকে করতে হবে। মনে মনে আমাকে আজ্ঞা দাও যে আমি তোমার কাজ করতে সব করতে পারি। আগের জন তাই করেছে। কথাগুলো পড়া মাত্র আমার বুকের মধ্যে ব্যথা হতে লাগলো। আমি বইটিকে কোনো মতে টেবিলের উপরে রেখে বুক চেপে ধরলাম। অনেক কষ্টে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলাম, কিন্তু মুখকে খুঁজে পেলাম না। রান্নাঘরে বলে সে থাকবে, কিন্তু বাইরের বারান্দায় সে রান্নাঘর আছে, সেটা বাইরে থেকেই বন্ধ। আমি যেই বাড়ি থেকে একদম বাইরে এসেছি, সাথে সাথে আমার বুকের ব্যথা কমে যায়।
আমি অবাক হলাম খুব। এটা কিভাবে সম্ভব? তাহলে ওই ওই বইয়ের মধ্যে কিছু আছে, কিন্তু সেই লোকটি গেল কোথায়? এবার আমি বাইরের দরজার দিকে এলাম, কিন্তু কোথায় সে দরজা? কিছুই তো নেই। তখন আমার আর বুঝতে দেরি হলো না যে আমি ফাঁদে পড়েছি। আসলে বইটি একটি ফাঁদ। এখানে মানুষকে গচ্ছিত রেখে নিজের সাধন পূরণ করতে হয়। কাল সকাল না হওয়া পর্যন্ত আমি বেরোতে পারবো না, আমি বুঝতে পেরেছি সেটা। হঠাৎ উপরে তাকাতে দেখি দোতলার ঘরের বাইরে সারি সারি মানুষ দাঁড়িয়ে। তারা প্রত্যেকে আমার দিকে তাকিয়ে আছে। কেন জানি না মনে হলো তারা আমাকে বলছে তাদেরকে এ বাড়ি থেকে মুক্তি দিতে। তাই আবারও বইটি দেখতে উপরে উঠে আসি আমি। কিন্তু বাড়িতে ঢুকতেই আবারও আমার বুকের ব্যথা শুরু হলো। তবু উপরে উঠে এলাম খুব কষ্টে। দোতলায় আসতেই দেখি ছায়া ছায়া শরীরগুলো আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছুই বলছে না মুখে। আমি ওদের পাশ কাটিয়ে নির্ভয়ে ভেতরে এলাম। সেখানে টেবিলে তখনও বইটি পড়ে আছে। সেটা আবারও হাতে তুলে নিলাম আমি। মনে পড়ল লোকটির কথা। মাঝরাত্রে বইটি নিয়ে মনে মনে যা চাওয়া যায় তবেই সেটা সত্যি হবে। তাই অনেক ভেবে বইটি নিয়ে মনে মনে বললাম, এই বইয়ের সৃষ্টি হলো কিভাবে, কে লিখেছে আমি জানতে চাই। বলেই কিছুক্ষণ অপেক্ষা করে খুঁজলাম। প্রথম পৃষ্ঠায় একটি নাম লেখা আছে, শ্রী কালীগোপাল মিশ্র। এর পরের পাতায় লেখা, আমি কালীগোপাল, রাজপুরার বাসিন্দা। এখানে আমাকে কেউ চেনে না ঠিক মতন, তবে আমি সবাইকে চিনি, কারণ তাদের প্রয়োজনীয় কাজ আমি করি। যেমন কারো গরু হারিয়েছে তাকে খোঁজা, আবার কারো টাকা হারিয়েছে সেটা খোঁজা। কিন্তু আমার পারিশ্রমিক হিসেবে আমি কিছুই পাই না। ছোট থেকেই আমি চেষ্টা করেছি তন্ত্র শেখার। আমার অবচেতন মনে সেই ইচ্ছেটা ধীরে ধীরে বিশাল হয়ে একটা রাগে পরিণত হয়। কেননা আমার ইচ্ছের গুরুত্ব কেউ দিত না এখানে। যখন একটু একটু করে আমি বুঝতে শিখলাম আমার ইচ্ছেটা পূরণ আমি করতে পারবো নিজেই, যেটাই আমার মনে আসে আমি তখন সেটাই বইতে লিখতে শুরু করি। আমি দেখেছি আমি যা যা লিখেছি তাই তাই সত্যি হয়েছে। তারপর থেকে যাকে যা বলতাম সে বইতে আমি লিখে রাখতাম। একদিন আমার মাথায় বুদ্ধি এলো, আমার জীবন দিয়ে যদি আমার আত্মা এই বইয়ে বন্দি করে রাখি তবে সেটা আরো বেশি শক্তিশালী হবে। কথাটা মাথায় আসতেই সেই বুদ্ধি আমি করলাম। আমার জীবন দিয়ে সেই আত্মা এখানে বেঁধে দিলাম। এরপর যেই এই বই পড়বে সে নিজের সব ইচ্ছে পূরণ করতে পারবে। পরবর্তী কি হবে জানতে পারবে, তবে তার যৌবন আমাকে দিতে হবে। আর সে এই বই থেকে মুক্তি পেতে অন্য কারো কাছে গচ্ছিত রাখতে হবে এই বইটিকে, তবেই সে নিস্তার পাবে। কথাগুলো পড়ে আমি বুঝলাম লোকটি আসলে এইটাই করেছে। আর ভাগ্যক্রমে আমিও এখানে এসে পড়েছি। তবে এই বই নষ্ট করব কি করে? প্রশ্নটা মাথায় আসতেই আবারও সেটা আমি মনে মনে বলতেই যাব, তার আগেই বইটি প্রচণ্ড গরম হয়ে ওঠে। সাথে সাথে আমার বুকের ব্যথা এত বেশি বেড়ে যায় যে আমি আর সেখানে বসে থাকতে পারলাম না। বই ফেলে দৌড়ে নিচে আসি। উপরে তাকালে দেখি এখনো সেখানে সেই ছায়া মানবগুলি আমার দিকে তাকিয়ে আছে। বাড়ি থেকে বেরিয়ে গাছের নিচে এসে বসি আমি। শরীর প্রচণ্ড ক্লান্ত আর দুর্বল লাগছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো পথ নেই। ভয়ে কষ্টে আমার তখন কান্না পেল। মনকে যেভাবে হোক শান্ত করতে হবে। তাই আমার আরাধ্য দেবতার নাম জপ করতে শুরু করি আমি। সকালে আমার ঘুম ভাঙে এক অচেনা গলার আওয়াজে। চোখ মেলে দেখি আগের দিনে সেই মহিলাটি। সে আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। এবার মহিলা বলল, এ কি বাড়ি দেখে আর ফিরে যাওনি বাবা তুমি? না, রাতে তো আমি এখানেই ছিলাম। মহিলা শুনে যেন আঁতকে ওঠে। কি বলছো তুমি? তুমি এখানে রাত্রে ছিলে? এই বাড়িতে রাত্রে আত্মারা ঘুরে বেড়ায়? কি করেছিলে তুমি? আগে সে অনেক ঘটনা। আচ্ছা, আপনি চেনেন কালীগোপালকে?
সে কি আসলেই নিজের প্রাণ দিয়েছিল? তাহলে তুমি সবই জানো দেখছি। তাহলে নিশ্চয়ই ওই বৃদ্ধার সাথে তোমার দেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাকেও চেনেন আপনি? এবার মহিলা বলল, উঠে এসো, উঠে এসো বাবা। তোমার যে কিছু হয়নি এটাই অনেক। চলো চলো, আমার সাথে একটু খেয়ে বিশ্রাম করে শরীরটা ঠিক করো তুমি। চলো চলো। আমি আর কথা বাড়ালাম না, চললাম তার সাথে। সেই গ্রাম ঠাকুরের মন্দিরে এলাম। সেখানে অনেকেই কাজ করছে। আমি পাশের এক পুকুর থেকে হাত মুখ ধুয়ে একটু গুড় মুড়ি খেলাম। তারপর মহিলা বললেন, কালীগোপাল ভালো লোক নয়, বুঝলে বাবা। নিজের জীবন দিয়ে অন্যের জীবন কেড়ে নেয়। অনেক কষ্টে আমরা গ্রাম দেবতার পুজো দিয়ে তাকে আটকে রেখেছি, কিন্তু গ্রাম দেবতার পুজোর আগের দিন যেহেতু ঠাকুরকে মন্দির থেকে বের করে গ্রাম ঘোরানো হয়, তখন আর কালীগোপালের আত্মাকে আমরা আটকে রাখতে পারি না। কেউ না কেউ মারা যায়। তবে তুমি কিভাবে যে বেঁচে গেলে সেটাই তো এখন ভাবছি। সত্যি কথা সেটা আমারও জানা নেই। তবে ওই বৃদ্ধ বলেছিল যে যার কাছে এই বই থাকবে তার ইচ্ছে না পূরণ হওয়া পর্যন্ত সে বইটি পাবে সে। এবার মহিলা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। এই জন্যই তোমাকে একটু বয়স্ক লাগছে বাবা। তার মানে পুরোটা না হলেও ওই বৃদ্ধ মানে জগা, সে দেখা দিয়েছে তোমাকে আর আর নিজের মুক্তি করেছে তোমার কাছে ওই বই দিয়ে। বুঝেছি, সবটা বুঝেছি এখন। কিন্তু কিন্তু তোমার মুক্তির উপায় এবার কি হবে? না হলে যে অকালে নিজের বয়স বাড়িয়ে মারা যাবে তুমি। আমি একটু ভয় পেলাম। জগা বলেছে যে কারো কাছে বইটি দিতে হবে, তার আগে বইটি বলে দেবে কি করতে হবে। তাহলে আজকেও রাতে সেখানে যেতে হবে? মুখ তো সেখানেই থাকে, সেই বাড়িরই চাকর। এবার মহিলাটি বলল, না না না, সেও আত্মা বাবা। সেখানে না গেলে তো তোমার মুক্তি নেই। আর আজকের পুজোর পর তো সেই আত্মা আসবেও না। আর আরও 1 বছর তোমাকে অপেক্ষা করতে হবে কিন্তু। তাহলে পুজো শেষ হওয়ার আগে তোমাকে যা করার করতে হবে কিন্তু, মাথায় রেখো। তাহলে আপনি এক কাজ করুন না, আমি যা বলছি তাই করুন। আপনি করবেন তো? এবার মহিলাটি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে হাসি মুখে। এরপর আমি তাকে সব বুঝিয়ে দিয়ে মন্দিরে পুজোর কাজে হাত লাগাই। গ্রাম ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি যেন আমার কাজে সফল হই। সন্ধে হতেই আমি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সোজা আসি দোতলায়। এখন বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। টেবিলে বইটি নেই। আমার মনে হলো সেটা আলমারিতেই আছে। আলমারি ধরে টানতেও যখন সেটা খুললো না, তখন বুঝলাম আসলেই সেটা ওখানেই আছে। অপেক্ষা করা ছাড়া আমার উপায় নেই। বাইরেটা যখন আরো ঘন অন্ধকার হয়ে এলো, তখন আমি উঠে এসে আলমারি ধরে টান দিলাম। সেটা এবার খুলে গেল। ভেতরে সত্যি বইটি আছে। হাতে নিয়ে দেখি তাতে কিছুই লেখা নেই। আবারও বইটি হাতে নিয়ে মনে মনে বললাম, আমার শেষ কিভাবে হবে আর এই বইকে আমি নষ্ট করব কিভাবে? পৃষ্ঠা উল্টাতেই দেখি সেখানে লেখা আছে, আমার শেষ নেই, আমাকে কেউ শেষ করতে পারবে না, তুমিও না। আজই তোমার শেষ দিন। তুমি আমার কাছে আমার পরিচয় জানতে চেয়েছো, সেখানে আমি তোমাকে কিভাবে ছেড়ে দিই? এ বাড়িতে তোমাকে আমি জীবন্ত আটকে দিলাম আজ থেকে। অন্যদের আত্মা আছে আর তুমি থাকবে জীবন্ত। লেখাটা পড়া মাত্র আবারও বাড়ির সামনে ছায়া শরীর আমি দেখতে পেলাম। কিন্তু কিভাবে আমি বের হব ভেবে পাচ্ছি না। বের না হতে পারলে আমি শেষ করব কিভাবে? এই ভেবে আমি বইটি আবারও বন্ধ করে সেটায় আমার গুরু মন্ত্র আর মাতু পাগলি দেওয়া শত্রু বিনষ্টকারী মন্ত্র পড়ে সেখানে লাল ধাগা বাঁধলাম। সেটাকেই সামনে রেখে মন্ত্র বলতে বলতে বাইরে আসি। ছায়াগুলো সব আমাকে ধরবার জন্য হিংস্র পশুর মতন করতে থাকে। নিচে নেমে আবারও বাইরের দরজা খুঁজে পেলাম না, কিন্তু সেই মহিলাকে বলে এসেছি তাদের পুজো হবে রাত্রে।
মাঝরাত পর্যন্ত পুজো শেষ করে সেই পুজোর আগুন এই বাড়িতে এনে ফেলতে পারলে তাহলে সেই পবিত্র আগুনের আঁচে এই বই পুড়িয়ে সব কিছুকে মুক্ত করব আমি। কিন্তু আমি তো বাস্তবের সাথে এই জগতে কিছুই মেলাতে পারছি না। বাইরে আদৌ কেউ আছে কি না সেটাও জানি না। চারিদিক অন্ধকার, শুধু ছায়া মানবদের আক্রোশের শব্দ আমি শুনতে পাচ্ছি। আর এক অদৃশ্য শক্তি আমার জীবনী শক্তিকে শুষে নেওয়ার একটা কষ্ট শরীরে অনুভব করতে পারছি আমি। যন্ত্রণায় আমি চেঁচিয়ে উঠি, আমি তোদের কাউকে জিততে দেব না রে। গ্রাম ঠাকুরের পুজোর আগুন আসবে তোদের সবাইকে মুক্তি দিতে। হঠাৎ দেখলাম আকাশ আলো করে এক খণ্ড আগুনের গোলা এসে পড়ল বাড়ির উপরে। সেটা পড়া মাত্র ছায়া মূর্তিগুলো যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে। আমি সাথে সাথে কাছে গিয়ে বইটি সেখানে ছুঁড়ে দিলাম, আর সাথে একটা আগুনের অলকা এসে আমাকে ঘিরে ধরল। চামড়া পুড়ে যাওয়ার যন্ত্রণায় আমি মাটিতে পড়ে গেলাম। তবে পরিষ্কার দেখলাম একে একে সব ছায়া মানব মুক্তি হচ্ছে। তারানাথ নিজের কথা শেষ করে তাক থেকে একটি বই পেরে দেখালো। সেটা অর্ধেক পোড়া। এই বইটা ঠাকুরমশাই? তারানাথ বলল, এটাই সেই বই। তবে আপনার সাধনা সম্পূর্ণ হলো না কেন? আর সেই আত্মা কি সত্যি আর নেই? কিশোরী নিজের চোখ বই থেকে সরিয়ে বলে, ও আচ্ছা আচ্ছা, সব বুঝলাম। সে মহিলা আপনাকে সাহায্য করেছেন, তাই তো? আপনি বলেছেন যে তিনি যেন আসেন আর আত্মার মুক্তি হতে দরজা খুঁজে পান আর আপনি বেঁচে যান। তারপর এই আধপোড়া বই নিয়ে আসেন আপনি। অত আগুনে এই বই শেষ করতে পারলো না ঠাকুরমশাই? আপনি বলতে চান আত্মা আমাদের অবচেতন মনের বস্তু? ওর অবজ্ঞার সুর শুনে বুঝেছি কিছু বিশ্বাস করেনি ওই। আরও তর্ক বেশি বেঁধে গেলে একটু মুশকিলই হতো, সেই জন্য আমি বললাম। আরে সে নিয়ে তো বিবাদ আছে কিশোরী, থাক না সেসব, আমাদের কি তাতে? আমরা তো এই বেশ আছি, জন্মেছি যখন মরতে তো হবে। তারানাথ দেখি চোখ বুজে ধ্যানে মন দিয়েছে, আর কিশোরী নিজের প্রশ্নের উত্তর পায়নি বলেই চুটে আছে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।